হ্যালো এভরিওয়ান, সবাই দৌড়ে চলে আসুন। আজকে এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট 45। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা ওগুলো আগে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিনার হাতে অ্যান্ড্রিওর ফোন ছিল এবং সে ফোনের মধ্যে ওই পিকচারটি দেখেছিল যেটা যে তাকে পাঠিয়েছিল। আর পিকচার দেখে সে তাকে ফলো করে এবং ফলো করতে করতে ওই বাসাটিতে চলে যায়, যে বাসাটিতে চেয়ারম্যান ছিল। জিনা যখন অ্যান্ড্রিও এবং জেজের কথা শুনছিল তখন তাকে সেভ করে লি, কারণ এখানে জেজের বডিগার্ড চলে এসেছিল। এখানে আমরা শয়তানের 3 নাম্বার বাচ্চাকে বলতে শুনি তুকু জেজেকে বলতে শুনি যে চলো এখন কাজের কথা বলা যাক। তখন অ্যান্ড্রিও বলে কি বলবেন বলুন। তখন জেজেকে বলতে শুনি যে আমাকে ওই প্যান্ডোরা বক্সটি দিয়ে দাও, তাহলেই হবে, কারণ তোমার বাবা তো আমার কাছে, প্যান্ডোরা বক্স না দিলে আমি তোমার বাবাকে ছাড়বো না। অ্যান্ড্রিও বলে আমাকে কি আপনার তার চিরা মনে হয়। তখন জেজে একটি রেকর্ড শোনায়, যে রেকর্ডটি ছিল ববি আর ওই নার্সের। ববি ওই নার্সটিকে বলছিল আমরা যদি চেয়ারম্যানকে কিডন্যাপ করতে পারি তাহলে আমরা অনেক বড় অ্যামাউন্ট পাবো অ্যান্ড্রিওর থেকে, আর চেয়ারম্যানকে কিডন্যাপ করে অ্যান্ড্রিওর কাছে দিতে হবে। এই নার্স সব কথাগুলো রেকর্ড করে, কারণ নার্সটি তো জেজের জন্য কাজ করছিল। জেজে এখানে বলে তুমি আমাকে ওই প্যান্ডোরা বক্সটি দিয়ে দাও, না হয় তোমার নামে আমি মামলা করে দিব আর তুমি এই মামলায় ফেসে যাবে। আমি এটাও খুব ভালো করে জানি যে চেয়ারম্যান ওই ওয়াসিয়াতনামাটি লিখেনি, ওইটা তুমি লিখে চেয়ারম্যানের লকারে রেখেছো। জেজের কথা শুনে অ্যান্ড্রিও ভয় পেয়ে যায় আর বলে সমস্যা নেই, আপনাকে আমি ওই প্যান্ডোরা বক্স দিয়ে দিব, তার আগে আমার বাবার সাথে দেখা করতে দিবেন। এদিকে আমরা লি এবং জিনাকে কথা বলতে শুনি। এখানে লি বলে যে তোমাকে অ্যান্ড্রিও ধোঁকা দিচ্ছে, অ্যান্ড্রিও সুবিধার লোক না। এখানে জিনা কোনো কিছু বলে না। তখন সে কিছুক্ষণ চিন্তা করে বলে সমস্যা নেই, আমি এই বিষয়ে তদন্ত করব। তদন্ত করে যখন তথ্য পাবো তখনই আমি তাকে কিছু বলবো, এর আগে কিছু বলবো না। তখন লি আর জিনা হোটেল থেকে বেরিয়ে যায়। লি বলে তুমি যাই করো বুঝে শুনে করো, কারণ অ্যান্ড্রিওকে আমার সুবিধার লোক মনে হয় না, আর আমি চাই না তুমি আবারও বিপদে পড়ো বা তোমার কোনো প্রবলেম হোক। জিনা বলে সমস্যা নেই, আমি এটা নিয়ে তদন্ত করব, আর তদন্ত করে যা পাবো তার উপরেই ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিব। পরের সিনে আমরা অ্যান্ড্রিও এবং জিনাকে একসাথে বসে থাকতে দেখি। জিনা অ্যান্ড্রিওকে বলে বাবার কি কোনো খবর পাওয়া গেছে। তখন অ্যান্ড্রিও বলে যে না, এখনো কোনো নিউজ পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই পাওয়া যাবে। তখনই জিনার মনে পড়ে যায় জেজের কথা, যে অ্যান্ড্রিওকে জেজে কিভাবে মারছিল আর বলছিল তুই সারা জীবন আমার হাতের মুঠোয় থাকবি, তুই যদি হাতের মুঠ থেকে বের হতে চাস তাহলে তোর খবর আছে। এখানে জিনা মনে করছিল অ্যান্ড্রিও জেজের বয়ে কোনো কিছু বলছে না বা সে সব কিছু হাইড করে যাচ্ছে। এদিকে আমরা জিনাকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করে। তার ফ্রেন্ড বলে যেহেতু অ্যান্ড্রিও জেজের কথায় চলছে বা কাজ করছে, তার যদি কোনো বয় দেখিয়ে থাকে তাহলে সে তো তোমাকে বলবে, আর এভাবে লুকানোর তো কোনো কিছু নাই, তুমি তদন্ত করে দেখো যে কি রেজাল্ট আসে। জিনা বলে অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের তদন্ত করতে হবে। অন্যদিকে অ্যান্ড্রিওকে দেখানো হয় যে কিনা জেজের সাথে দেখা করার জন্য যায়। আগে জেজেকে বলে আমার বাবার সাথে দেখা করাও, তারপর আমি তোমাকে ওই প্যান্ডোরা বক্সের ফাইলটি দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাই যে জেজে বলে তোমার বাবা হয়তো ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সে এখনও সুস্থ হয়নি, সুস্থ হতে তার অনেক বেশি সময় লাগবে, যার কারণে তুমি আগে আমাকে ফাইলটি দিয়ে দাও। এখানে আমরা দেখতে পাই অ্যান্ড্রিও একটি ফাইল দেয়, আর এই ফাইলের নীলের সম্পর্কে সব তথ্য ছিল, জেজের সম্পর্কে কোনো তথ্য থাকে না। তখন অ্যান্ড্রিও বলে যে আমি ওই ফাইলটি দিতে পারবো না, এটা আপনার প্রয়োজন তাই এটা দিয়ে দিয়েছি। আপনার বিরুদ্ধে যে ফাইলটি আছে ওগুলো আমাদের ডোডো কোম্পানির সম্পদ, এগুলো আমি কাউকে দিতে পারবো না বা বিক্রি করতে পারবো না। এটা বলে এখান থেকে অ্যান্ড্রিও উঠে চলে যায়, আর জেজের আগে সাপের মতো ফুলতে থাকে। তার মনে হতে থাকে আবার আমাকে অ্যান্ড্রিও ধোঁকা দিয়ে দিল। এখানে এই সিনটি কাট করে দেওয়া হয়, সিন শিফট করে আমাদের অ্যান্ড্রিওর কাছে নিয়ে যাওয়া হয়, যে কিনা তার লকার থেকে একটি পেন ড্রাইভ বার করে, আর ওই পেন ড্রাইভটি ছিল নাতান এবং জেজের কথার। আর এই পেন ড্রাইভটি আমরা দেখতে পাই যে ওই দিন চেয়ারম্যান কিনে নিয়েছিল ডক্টরের কাছ থেকে। চেয়ারম্যান চাচ্ছিল না কোনোভাবেই তার ডোডো কোম্পানির নাম খারাপ হোক বা তার ছেলের নাম খারাপ হোক, যার কারণে সে ওই ডক্টরটিকে নিয়ে আসে আর হুমকি দিয়ে পেন ড্রাইভটি নিয়ে নেয়, আর বলে যে হসপিটালের ঘটনাটি এমনভাবে সাজাবে মনে হবে কোনো একটি কারণবশত আগুন লেগেছে, কারো হাত নেই এই আগুনের পিছে। এখানে তাকে অনেক বেশি অ্যামাউন্টের টাকাও দেওয়া হয়। চেয়ারম্যান যে অরিজিনাল পেন ড্রাইভটি রেখেছিল এটা এখন আছে অ্যান্ড্রিওর কাছে।
এন্ড্রিও অডিও রেকর্ডারটি চালু করলে আমরা শুনতে পাই যে বলে হসপিটালে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে। তখন ডক্টর বলে যে আগুন লাগিয়ে তো জ্বালিয়ে দিব, ঠিক আছে, তাহলে ওই হসপিটালের ওনারের কি হবে? যে বলে ওদের লাশ খুব শীঘ্রই পেয়ে যাবে, তুমি তোমার যে কাজ করার ওইটা করো। এখানে সিন শিফট করে আমাদের জিনার কাছে নিয়ে আসা হয়। জিনার ফ্রেন্ড তাকে বলে ওই বডিগার্ডকে দিয়ে আমাদের কোনো কাজই হবে না, তার গাড়িতে ওই ফোনটি রাখতে হবে, তাহলেই আমরা তার তথ্য পেয়ে যাব। বডিগার্ড যখন গাড়ি পার্কিং করছিল তখন জিনা হুট করে গিয়ে গাড়িতে উঠে বসে। বডিগার্ড গাড়ি থেকে নেমে যায় জিনাকে নামিয়ে দেওয়ার জন্য। তখন জিনা সুযোগ বুঝে ফোনটি রেখে দেয় আর বডিগার্ড তাকে বলে আপনার কথা আমি কখনোই শুনবো না, তাই আপনি আমার রাস্তায় আসবেন না। জিনা বলে তুমি তোমার মায়ের কথা চিন্তা করে তো ভালো হয়ে যাও। তখন সে বলে যে আপনি আমার মায়ের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করে দিন। 1 মিনিট, অনেকক্ষণ ধরে তো আমরা হিরো আলমকে দেখছি না। তো চলে আসুন হিরো আলমের প্রেস মিটিংয়ে। এখানে চলে আসে যে এসে হিরো আলমকে ফুল দেয়। হিরো আলম বলতে নীল বাধ্য হয়ে ফুলটি নেয়, কিন্তু সে তো বলেছিল তাদের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে মিডিয়ার লোকেরা প্রশ্ন করতে শুরু করে, বলে আপনারা তো বলেছিলেন যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে এসব কি? আপনারা কি সম্পর্ক ঠিক করে নিয়েছেন? যে বলে পাশেই আমার হোটেল আছে, ওইখানে চলে আসুন, আপনাদের সব কিছু ডিটেলসে বলে দিব। তখন সবাই প্রশ্ন করে এই নির্বাচন শেষ হয়ে গেলে কি আপনারা বিয়ে করবেন? তখন যে বলে এটার কোনো উত্তর নেই, আর বিয়ে করবই না, তাহলে না বলবো যে বিয়ে করব। তো আপনারা খাবার এনজয় করুন, আমি একটু আসছি। এটা বলে সেই পাশের রুমে চলে যায় যেখানে হিরো আলম আর তার মেয়ে ছিল, তো নীল আর তার মেয়ে ছিল। এখানে সে তাদেরকে বলে যে আমি একটি নতুন প্ল্যান করেছি। কিছুদিন আগে যখন আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন তো আমি ঘুষ দেওয়ার বিষয়ে ধরা খেয়ে গেছিলাম, এখন আমি আর ওই কাজটি করব না। আমি একটি ভিন্ন ওয়ে অবলম্বন করে সবাইকে ঘুষ খাওয়াবো। এখানে আমরা দেখতে পাই যে সে সোনার ভিজিটিং কার্ড বানায়, তার হোটেলের জন্য এই সোনার ভিজিটিং কার্ডগুলো সে সবার মধ্যে বিতরণ করবে। আর এখানে আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল ওই সোনার কার্ডগুলো সবার মধ্যে দেওয়ার জন্য। সে বলে যে আমাদের স্যার এবার ভিন্ন কিছু চিন্তা করেছেন, সবাই তো কাগজের কার্ড দেয়, ওই কার্ডগুলো তো মানুষ নষ্ট করে ফেলে, তাই উনি সোনার কার্ড নিয়ে এসেছেন। সবাই তো এখানে চমকে যায়, আর সাথে এটা বলে যে উনি ওনার কাছের মানুষকে ওই কার্ডগুলো আগে দিতে চান, আর আপনারাই ওনার সবচেয়ে কাছের মানুষ। এখানে আমরা দেখতে পাই সবাই হুমড়ি খেয়ে পড়েছে ওই কার্ডের উপরে। দেখেছেন কিভাবে মার্কেটিং করতে হয়? এখানে আমরা জেজেকে দেখতে পাই, সে এই প্ল্যানটাই সবার মাঝে বিতরণ করছিল আর বলছিল এইভাবে আমরা নির্বাচনে খুব তাড়াতাড়ি জিততে পারবো। যে বলে আমার কাছে একটি দারুণ প্ল্যান আছে, আর প্ল্যান যে সাকসেস করবে সে এখনই আসছে। এখানে আমরা এন্ড্রিওর এন্ট্রি দেখি। এখানে আমরা চিরাগকে দেখতে পাই যে কিনা এই প্ল্যানটি সাকসেসের দিকে ছিল না। এখানে ববি আর এন্ড্রিওর মধ্যে কথা হয়, তারা ওই ব্যাগটি দেখছিল যেগুলো তারা ব্র্যান্ডেড বলে স্যান্ডির শোরুমে রাখবে। এখানে এন্ড্রিও ববিকে বলে তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিও স্যান্ডি, নাতান এবং তাদের মায়ের অ্যাকাউন্টে, তাহলে তারা খুব ভালোভাবেই ফেসে যাবে এবং আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই যে স্যান্ডির শোরুম বের করে রেখেছে ওই মহিলাগুলো যারা তার কাছ থেকে ব্যাগ কিনেছিল। তারা বলে আপনারা ব্র্যান্ডেড ব্যাগ বলে আমাদের এই নর্মাল ফালতু ব্যাগ বিক্রি করছেন। তখন স্যান্ডি এই ব্যাগগুলো দেখে বলে এই ব্যাগগুলো কে তৈরি করতে পারে, আর এত বাজে ব্যাগ কারাই বা তৈরি করে। তখনই আমরা দেখতে পাই যে স্যান্ডির হোটেলে পুলিশ রেড দিয়েছে এবং এখানে তার অ্যাকাউন্টে 2 বিলিয়ন টাকা পাওয়া যায়, যার কারণে তাকে পুলিশ স্যান্ডিকে ধরে নিয়ে যায়। এখানে স্যান্ডি বারবার চিৎকার করে বলছিল যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি কোনো কিছু করিনি। তখনই আমরা লিকে দেখতে পাই যে কিনা বুঝে যায় যে আসলেই স্যান্ডিকে ফাঁসানো হয়েছে, কারণ স্যান্ডি এইরকম কাজ করার মেয়েই ছিল না, আর তার সন্দেহ যায় অ্যান্ড্রিওর উপর। তখন স্যান্ডি বলে যে প্লিজ লি আমাকে বাঁচাও, আমি এইসব করিনি। লি বলে আমি খুব ভালো করেই জানি, তুমি চিন্তা করো না, আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে আমরা ববিকে দেখতে পাই যাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ ববিকে জিজ্ঞাসাবাদ করে কারণ ববির ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল। এখানে আমরা নাতান এবং তার মাকেও দেখতে পাই, তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার কারণে তাদেরকেও পুলিশ স্টেশনে ধরে আনা হয়েছিল। এখানে নাতান ববিকে দেখে বলে যে তুমি তো হয়তো কোনো ভুল করেছো, না হয় আমাদের পুলিশ ধরার কথা না। এখানে ববি তাদেরকে না চেনার ভান করে বেরিয়ে যায়। লি পুলিশ স্টেশনের বাহিরেই ছিল। ববি যখন বের হয় তাকে দেখে লিয়ের একটু সন্দেহ হয়, আর গ্রে যে তাকে গড়িটি দিয়েছিল
ওই ঘড়ির মাধ্যমে ববি এবং অ্যান্ড্রিউর কথা তারা শুনতে পেয়েছিল। লিয়ের মনে মনে সন্দেহ হয় হয়তো অ্যান্ড্রিউ এই কাজগুলো করিয়েছে। তখনই আমরা অ্যান্ড্রিউকে দেখতে পাই। অ্যান্ড্রিউকে দেখে ববি না চেনার বান করে চলে যায়। তখন লিয়ের সন্দেহ 100% হয়ে যায় যে এই সব কিছু অ্যান্ড্রিউই করিয়েছে। অন্যদিকে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। স্যান্ডি বলে, আপনার এই পাগল ছেলের জন্য আমার এই অবস্থা। তখন তার মা নাতানকে বকা দিয়ে বলে, এই মেয়ের গালি শুনতে হচ্ছে শুধুমাত্র তোর কারণে। তখন আমরা এখানে অ্যান্ড্রিউকে আসতে দেখি। অ্যান্ড্রিউকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায় চেয়ারম্যানের ওয়াইফ। চেয়ারম্যানের ওয়াইফ বলে, তুমি এখানে কেন এসেছো? তখন অ্যান্ড্রিউ বলে, বাঁচানোর জন্য। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আমার ভাই কিসের জন্য? তোমার কোনো হেল্পের আমাদের প্রয়োজন নেই। তখন সে তার ভাই নীলকে কল করে। যে বলে যে ওই কলটি উঠাবেন না, কারণ আমরা এটা প্ল্যান করেছি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না আসে। তখন নীল আর ফোনটি উঠায় না। এখানে জেলের মধ্যে বসেছিল নাতান, স্যান্ডি এবং তাদের মা। স্যান্ডি অনেক বেশি কান্না করছিল আর মনে মনে বলছিল, লি তুমি কোথায়? আমাকে বাঁচিয়ে নিয়ে যাও। এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা প্রমাণ জোগানোর চেষ্টা করছিল। সে ববির হাতে থাকা ঘড়ি দিয়ে তাদের কথা শুনতে পায়। এখানে নাতানের বিয়ে এবং ববির কথা শুনে লি খুব ভালোভাবে বুঝে যায় যে সব কিছু অ্যান্ড্রিউর প্ল্যান ছিল। ববিকে ভালোভাবে ধরলেই আমরা সব তথ্য পেয়ে যাব। আর তারা প্ল্যান করে ববিকে এনে ইচ্ছা মতো মার দিতে হবে। তখন ববি সব কিছু বলে দিবে। এখানে ববি দেশ ছেড়ে যাওয়ার প্ল্যান করছিল। আর তখনই একটি গাড়ি দিয়ে সবাই চলে আসে এবং ববিকে উঠিয়ে নিয়ে একটি জায়গায় চেয়ারের সাথে বেঁধে রাখে। এখানে আমরা দেখতে পাই লিকে দেখে ববি বলে, তোমার কি দয়া মায়া নেই? তুমি একজন মাসুম ছেলেকে এনে এভাবে বেঁধে রেখেছো। তখন লি তাকে মারতে মারতে বলে, সত্যি কথা বলে দাও যে তুমি কী জন্য এইসব কিছু করেছো। তখন কোনো কিছুই স্বীকার করতে চায় না ববি, বলে আমি তো কোনো কিছুই করিনি। এখানে এই সিন কাট করে আমাদের আবার জিনার কাছে নিয়ে যাওয়া হয়। জিনার ফ্রেন্ড তাকে কল করে বলে যে তুমি যে ফোনটি রেখেছিলে ওই ফোনের অ্যাড্রেস পাওয়া গেছে, তুমি চলে আসো তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে। তখন জিনা অ্যান্ড্রিউকে বলে, আমার একটি জরুরি কলের জন্য যেতে হবে, তুমি এখানে থাকো, আমি চলে যাই। অ্যান্ড্রিউ বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমিও পৌঁছে দিতে পারি। তখন জিনা মানা করে দেয়। জিনা ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন আমরা দেখতে পাই অ্যান্ড্রিউর মনে হয় যে তার বাবাকে তার দেখা উচিত, যার কারণে সেও তার বাবাকে দেখার জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা জিনাকে দেখতে পাই। জিনা বডিগার্ড বাইরে যাওয়ার অপেক্ষা করছিল। বডিগার্ড যখন বাইরে যায়, জিনা ভিতরে প্রবেশ করে এবং সে কারো কথা শুনতে পায়, যার কারণে সে লুকিয়ে পড়ে। এখানে সে দেখতে পায় যে ওই নার্সটি চেয়ারম্যানকে নিয়ে বাইরে আসে। আর তখন সে এখানে অ্যান্ড্রিউকে দেখতে পায়। অ্যান্ড্রিউকে দেখে জিনা অনেকটাই চমকে যায়, কারণ সে তাকে মিথ্যা কথা বলেছিল। অ্যান্ড্রিউ বলেছিল যে তার বাবার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন জিনার পায়ের তল থেকে মাটি সরে যায়। অ্যান্ড্রিউ এখানে বলে যে বাবা, আপনার সার্জারি হয়ে গিয়েছে, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং আপনার ওয়াইফ আর ছেলেমেয়ের ধ্বংস আপনার নিজের চোখে দেখতে পারবেন। বাবা, আমি আপনাকে না জানিয়ে একটি কাজ করে ফেলেছি। আপনার হ্যান্ডরাইটিং কপি করে আমি একটি ওয়াসিয়তনামা তৈরি করেছি। ওই ওয়াসিয়তনামা দিয়ে আমি চেয়ারম্যান হয়ে যাব এবং আমি চাচ্ছি আমাদের কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে। আপনি অবশ্যই এইসব দেখতে পারবেন। অন্যদিকে আমরা লিখে দেখতে পাই যে কিনা ববিকে অনেক অত্যাচার করে আর একটি রেকর্ডিং শোনায়, বলে যে তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। আর এই প্রমাণটি ছিল অ্যান্ড্রিউ এবং ববির কথার। এটা শোনার পর ববি বুঝে যায় যে ববির হাতে আর কোনো কিছু করার নেই। লি এখানে বলে, তোমার কোনো প্রয়োজন আমার নেই, কারণ তোমাকে এখন আমি মেরে ফেলে দিলেও কিছু না, যে রেকর্ডারটা আছে এটাই আমার জন্য এনাফ। তখন ববি কান্না করতে করতে সব কিছু বলতে থাকে যে আমাকে সব কিছু করার জন্য অ্যান্ড্রিউ ফোর্স করেছে। এখানে আমরা লিয়ের একটি ভয়ানক ফেস দেখতে পাই। এর মধ্যে দিয়ে আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। ভিডিওটি কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা ওইগুলো এনজয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।